রাজধানীতে রাতভর অঝোর বৃষ্টিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা, তলিয়ে গেছে বিভিন্ন সড়ক, ভোগান্তিতে নানা শ্রেণী পেশার মানুষ। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার, 7 দফা প্রস্তাব পেশ। বান্দরবান সংসদীয় আসনে ভালো করতে মরিয়া বিএনপি জামায়াত, প্রত্যাশা রয়েছে জনসংহতি সমিতির, দল গোছাতে ব্যস্ত এনসিপি। চট্টগ্রাম বন্দর গতিশীল করতে অফ ডকে খালাসযোগ্য পণ্য 38 থেকে বেড়ে 65, সিদ্ধান্ত চাপিয়ে দিলে নেতিবাচক প্রভাবের শঙ্কা। কয়েক বছরের মন্দা ছাপিয়ে এবার দুর্গাপূজায় জমজমাট পোশাকের বাজার, 20% বেড়েছে বেচাকেনা, কালেকশনেও নতুনত্ব। গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি জানাতে হামাসকে 4 দিন সময় দিলেন ট্রাম্প, অন্যথায় পরিস্থিতি নিজ হাতে তুলে নেওয়ার হুমকি ইসরায়েলের। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। রাজধানীতে রাতভর অঝোর বৃষ্টিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা, বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে ভোগান্তিতে পড়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। মঙ্গলবার দিবাগত রাত 1টার পর শুরু হওয়া বৃষ্টি ভোর পর্যন্ত অব্যাহত থাকে। এ সময় টানা বৃষ্টিতে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে ভোর থেকেই দুর্ভোগে পড়েন যাত্রী ও পথচারীরা। বৃষ্টিতে রাজধানী নিউ মার্কেট, পল্টন, রামপুরা, কাকরাইল, মিরপুরের কাজীপাড়া, কালশী ও মতিঝিলের বেশ কিছু সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, ফলে সরকারি ছুটির দিনেও সড়কে যানবাহনের জটলা বাড়ছে। পানির কারণে কিছু স্থানে সিএনজি চালিত অটোরিকশাকে বিকল হতে দেখা গেছে। এর আগে সোমবার রাতে বৃষ্টির আগাম বার্তা দিয়ে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল জানিয়েছিল দেশের ওপর ধেয়ে আসছে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয় প্রবাহ। এটি 30 সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে 5 অক্টোবর পর্যন্ত দেশের প্রায় 80% এলাকায় প্রভাব বিস্তার করতে পারে। দেখেন বৃষ্টির জন্য ঘরতুনে বাইরে বেড়াতে পারতাছি না, সারা এই জলের জন্য কাজে কর্ম যেতে পারতাছি না। এই জল আর জল, কিভাবে আমরা কাজকর্ম করে খামু কোন? এইভাবে কি হয়? রাস্তাঘাট ডুবে গেছে গা, এছাড়া ভাঙ্গা চূড়া, কোন পাড়া দেয় কোনো না দেয়, এইভাবে কি আমরা বুড়া জোলা মানুষ কাজকর্ম করে খাই? এটা কি হয়? এই ডাক্তার গলিটা আরো মনে করেন যে বেশি, অন্য সাথে একটু কম, ডাক্তার গলিটা বাইরেও পাই না, আমরা কাজে কর্ম যেতে পারি না। রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান দ্রুত প্রত্যাবাসন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনে যোগ দিয়ে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনের 7 দফা প্রস্তাব তুলে ধরেন তিনি। সাইদুর জামানের রিপোর্ট। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি বলেন, 8 বছর ধরে ভাসছে অনিশ্চয়তার সাগরে লাখো রোহিঙ্গা। আন্তর্জাতিক তহবিলের ঘাটতিতে শরণার্থীদের মানবিক সহায়তাও হুমকির মুখে। সংকটের সূত্রপাত মিয়ানমারে, সমাধানও সেখানে। আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর আহ্বানে চাপ দিতে হবে। রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ করে দ্রুত প্রত্যাবাসন শুরু করতে হবে। সাম্প্রতিক সংঘাত থেকে পালিয়ে যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদের দ্রুত ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগতভাবে ক্ষতিগ্রস্ত। সীমান্ত দিয়ে মাদক চোরাচালান বেড়েছে। সংকট দীর্ঘায়িত হলে শুধু মানবিক বিপর্যয় না, আঞ্চলিক স্থিতিশীলতাও হুমকির মুখে পড়বে। তাই দেরি না করে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই পদক্ষেপ নিতে হবে। এর আগে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা সংকটের মধ্যেও 13 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এতে পরিবেশগত ও সামাজিকভাবে বিপর্যয়ের সম্মুখীন দেশ। গেল 8 বছর ধরে রোহিঙ্গা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি মিয়ানমার। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও সুদানের পরিস্থিতির মধ্যে রোহিঙ্গা ইস্যুটি যেন আন্তর্জাতিক মনোযোগ না হারায়, এ বিষয়ে সচেতনতা বাড়াতেই কাজ করছে বাংলাদেশ। রোহিঙ্গাদের আর অপেক্ষা নয়, বাড়ি ফেরার পথ খুলে দিতে হবে এখনই। সংকট সমাধানে বাংলাদেশ সরকার সবসময় প্রস্তুত। সাইদুর জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।
দেশি বিদেশি যারাই গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবে, জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, পিআর পদ্ধতি নির্বাচন নয়, জনসংযোগের পিআরে বিশ্বাস করে বিএনপি। এদিকে দেশকে কারো উপনিবেশ বানাতে দেয়া হবে না বলে মন্তব্য করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাইফুল রিপনের প্রতিবেদন। জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে দোয়া ও মোনাজাতের আয়োজন করে বিএনপির অঙ্গ সংগঠনটি। এতে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। নেতাকর্মীরা অভিযোগ করেন, দেশ নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে, ধর্ম নিয়ে রাজনীতি করছে একটি রাজনৈতিক দল। যখনই বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে এগিয়ে যায়, তখনই এই আন্তর্জাতিক চক্র আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং সেই ষড়যন্ত্রের মধ্যেই আমাদের স্বাধীনতার বিপক্ষে যেসব রাজনৈতিক দলগুলো ছিল তারা আবার তার সহযোগিতা করে। এখনো তার কোনো ব্যত্যয় হচ্ছে না। সালাউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্রের উত্তরণে যারা বাধা দেবে তাদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে দেশের জনগণ। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ সংকল্পবদ্ধ। এদেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোনো রকমের ষড়যন্ত্র করবে, সে দেশি হোক বিদেশি হোক, তাদেরকে তারা প্রতিহত করবে। পিআর পদ্ধতির সরকার অস্থিতিশীল হয় দাবি করে সালাউদ্দিন আহমদ বলেন, দেশের অধিকাংশ মানুষ এ পদ্ধতির বিরুদ্ধে। যদি ৫৬% লোক পিআর পদ্ধতি নাই বুঝে, তাহলে ৭০% লোক কীভাবে পিআর পদ্ধতি চায় সেটা আমাদের বুঝে আসে না। আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন, আমরা পিআর মানে মনে করি জনসংযোগ। এখন সবাই জনসংযোগে আছে, সেই পিআরে আমরা বিশ্বাস করি। যারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায়, তারা সফল হবে না। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, পরাজিত শক্তি নাশকতা তৈরির চেষ্টা করছে। কেউ যদি বাংলাদেশকে নয়া উপনিবেশ বানাতে চায়, দিল্লি এবং দিল্লির যারা দাবিদারি করেছে দেশের পরাজিত শক্তি, তারা যদি নয়া উপনিবেশ বানাতে চায়, এদেশে হিন্দু মুসলমান সবাই একযোগে সেটি প্রতিহত করবে। এটা কি কোনো উপনিবেশ বানাতে দেবে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বান্দরবান সংসদীয় আসনের নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা। টানা ৬ বার আওয়ামী লীগের দখলে থাকা এই আসনটি এবার দখলে নিতে মরিয়া বিএনপি ও জামায়াত। প্রত্যাশা রয়েছে আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতিরও। ৩টি দলই ঘটা করে পালন করছে কর্মসূচি। নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনও। এদিকে প্রচারে না থাকলেও কমিটি গঠন ও দল গোছাতে ব্যস্ত এনসিপি। সহকর্মী আবুল বাশার নয়নের রিপোর্ট জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। এরই মধ্যে পার্বত্য জেলা বান্দরবানে বিএনপির হাফ ডজন মনোনয়ন প্রত্যাশী থাকলেও কেন্দ্রের সিদ্ধান্ত মেনে নিয়ে একত্রে কাজ করার প্রতিশ্রুতি সবার। মনোনয়ন প্রত্যাশী তালিকার শীর্ষে আছেন জেলা বিএনপির সভাপতি রাজপুত্র সাচিং প্রুজেরি, সাবেক সভাপতি ম্যামাচিং। আলোচনায় পিছিয়ে নেই মোহাম্মদ জাবেদ রেজা ও উম্মে কুলসুম লিনাও। সকলের আস্থাভাজনের ঠিকানা হলো সাচিং প্রুজেরি। ধানের শীষ পেলে তার বিজয় সুনিশ্চিত। ধানের শীষ মার্কায় এখানে যাকে উপযুক্ত মনে করবেন মনোনীত করবেন। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামীতেও ধানের শীষের জন্য কাজ করে যাব। জনসমর্থন থাকা সত্ত্বেও আমরা অন্তর্কুণ্ডলের কারণে বারে বারে আমরা হেরেছি। আশাবাদী আমি এটা নিরসন করতে পারবো এবং বিপুল ভোটের ব্যবধানে আমরা ধানের শীষ প্রতীকে নির্বাচিত করব। এদিকে দলের একক মনোনয়ন পেয়ে জামাতের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম নাইক্ষংছড়ি, লামা, আলীকদম ও সদর উপজেলায় প্রচারে ব্যস্ত সময় পার করছেন। পাহাড়ি বাঙালির আর্থসামাজিক উন্নয়নে কৃষিভিত্তিক অর্থনীতি, কুটির শিল্প, ইকো ট্যুরিজম নিয়ে কাজ করতে চান তিনি। সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করার মাধ্যমে এই জনপদকে সাস্টেনেবল ডেভেলপমেন্টের আওতায় এনে বান্দরবানকে একটি উন্নত জেলা হিসেবে পরিণত করা। বান্দরবানে বড় দুই দল ছাপিয়ে আলোচনায় রয়েছে আঞ্চলিক দল জনসংহতি সমিতি। স্থানীয়দের মতে জেএসএস নির্বাচন করলে রুমা, রোয়াংছড়ি ও থানচি সহ ক্ষুদ্র নৃগোষ্ঠী ভোটের বেশ কিছু অংশ তাদের বাক্সে যাবে। নির্বাচনকে জনসংহতি সমিতির আন্দোলনের অংশ হিসেবে মনে করে আমাকে যদি পার্টি নমিনেশন দেয়, আমি অবশ্যই
নির্বাচনে জনগণের মুখোমুখি হবার চেষ্টা করব। নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীর নাম ঘোষণা করেছে কেন্দ্র। পাহাড়ি বাঙালির সমান অধিকার নিয়ে কাজ করতে চান দলটির প্রার্থী। সাম্য, মানুষ মর্যাদা, ন্যায় বিচার এটা প্রতিষ্ঠা করব এবং এখানে পাহাড়ি বাঙালির সবার সম অধিকার যাতে থাকে সেটা চেষ্টা করব। এদিকে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনী মাঠে কাজ শুরু না করলেও দল গোছাতে ব্যস্ত সময় পার করছেন। আমরা প্রথমে জেলা সমন্বয় কমিটি দিয়েছি, এখন উপজেলা কমিটিগুলো গঠন করা হচ্ছে, এরপরে পর্যায়ক্রমিকভাবে ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক কমিটিগুলো দেওয়া হবে। সৎযোগ্য এবং পরোপকারী ব্যক্তিকে এবার নিজেদের জনপ্রতিনিধি করতে চান ভোটাররা। যিনি হচ্ছে টেন্ডারবাজি থেকে শুরু করে দুর্নীতি থেকে শুরু করে অন্যান্য যে জনগণের সম্পদ লুণ্ঠিত হওয়ার জায়গাটি আছে সেটি যিনি বন্ধ করবেন বলে মনে হয়, এমন একজন লোককে আমরা চাই। বান্দরবান আসনে মোট ভোটার 3,10,037 জন। 1991 সাল থেকে টানা 6 বার এই আসন ছিল আওয়ামী লীগের দখলে। এবার কার কবজায় যায় আসনটি সেটি এখন দেখার বিষয়। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রাম বন্দরের উপর চাপ কমিয়ে আমদানি রপ্তানি আরও গতিশীল করতে বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপো, আইসিডি বা অফ ডকগুলোতে 38 থেকে বাড়িয়ে খালাসযোগ্য পণ্যের সংখ্যা 65 করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। যদিও বন্দর বলছে এতে দেশের বাণিজ্য ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি গতিশীল হবে বন্দর। তবে বন্দর ব্যবহারকারীরা বলছেন অংশীজনদের সাথে কথা না বলে ইচ্ছেমতো সিদ্ধান্ত চাপিয়ে দিলে নেতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। আজিজা হক পায়েলের প্রতিবেদন। দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্য খালাসে গতি আনতে বন্দরের বাইরে অফডকের মাধ্যমে খালাস করা হতো 38টি পণ্য, কিন্তু এখন সংখ্যা বাড়ানোর পর অফডকগুলো থেকে খালাস হবে 65 ধরনের আমদানি পণ্য। বন্দর কর্তৃপক্ষ বলছে অতিরিক্ত কন্টেইনারের চাপ কমানো এবং বন্দরের গতি বাড়াতে এবার 65 ধরনের পণ্য জাহাজ থেকে সরাসরি বেসরকারি কন্টেইনার ডিপোতে পাঠাতে চায় কর্তৃপক্ষ। নির্ধারিত এসব পণ্য বেসরকারি আইসিডিতে চলে গেলে কন্টেইনার জট কমিয়ে গতি বাড়ার পাশাপাশি বাড়বে বন্দরের সক্ষমতাও। 65টা আইটেম অফডকে যাওয়ার একটা নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো অফডকের সক্ষমতা অতটা না থাকার কারণে কাস্টমস সেটা ক্রমান্বয়ে দিচ্ছে। তবে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে নাখোশ বন্দর ব্যবহারকারীরা। তাদের দাবি, স্টেক হোল্ডারের সাথে আলোচনা ছাড়া এমন সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে ব্যবসায়ীরা। পণ্য যদি সরাসরি আইসিডিতে যাওয়া হয়, ওখান থেকে খালাসের ব্যাপার হয়, সেখানে সময় সাপেক্ষ ব্যাপার থাকতে পারে, আবার কস্ট ইনভলভ থাকতে পারে। তো সময় এবং কস্ট দুটোই যদি বেড়ে যায়, ইট ইজ নট গুড ফর দিস এনি এক্সপোর্ট। এই বিষয়ে যদি কর্তৃপক্ষ, যথাযথ কর্তৃপক্ষ আমাদের সাথে আলোচনা করে, আমরা সার্বিক বিষয়গুলো ওনাদেরকে অবহিত করতে পারি। বেসরকারি কন্টেইনার ডিপো মালিকরা বলছেন সক্ষমতা থাকায় কন্টেইনার রাখতে সমস্যা হবে না আইসিডিতে। তবে বন্দর জট, রাস্তায় জ্যাম ও বন্দরের স্ক্যানার মেশিনের ধীর গতির কারণে বন্দর থেকে ডিপোতে পৌঁছাতে সময় বেড়ে যায়। চট্টগ্রাম বন্দরের মধ্যে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে যা ডিপোগুলোর পারফরমেন্সের উপর ডেফিনেটলি নেগেটিভলি ইম্প্যাক্ট করছে। এর মধ্যে স্ক্যানিং এর সমস্যাটা সবচেয়ে বড়। চট্টগ্রামে বর্তমানে 19টি বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপো আইসিডি কার্যক্রম চালাচ্ছে। এসব ডিপোকে কার্যকরভাবে কাজে লাগাতে পারলে আমদানি রপ্তানি বাণিজ্যিক গতি আসবে, কমবে বন্দর জট আর বাড়বে অর্থনীতির সক্ষমতা। আজিজা হক পায়েল, দেশ টিভি, চট্টগ্রাম। গেল কয়েক বছরের মন্দা ছাপিয়ে এবারের দুর্গাপূজায় পোশাকের বাজার ছিল বেশ জমজমাট। বিক্রেতারা বলছেন অন্তত 15 থেকে 20% বেড়েছে বেচাকেনা। শারদীয় উৎসবকে ঘিরে দেশীয় বুটিক শপগুলোর কালেকশনেও ছিল নতুনত্ব। বিস্তারিত ফাহিম ইউসুফের প্রতিবেদনে। পূজার ঢাক, সিঁদুরের লাল রং, দেবী দুর্গার অবয়ব। শারদীয় উৎসবে এমনই বাহারি পোশাকে ছেয়েছে দেশীয় বুটিক শপগুলো। শরতের নীল আকাশ, কাশফুলের সাদা রঙের ছোঁয়া আর উৎসবের বাহারি রঙের ব্যবহার ছিল এবারের পূজা উৎসবের শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবিতে। নির্বাচনী আমেজ আর রাজনৈতিক অস্থিরতায় গেল কয়েক বছর দেশীয় বুটিক শপগুলোর আয়োজন ছিল সাদামাটা। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। এবারের থিমগুলো ছিল প্রতিমার ছবি, নকশি পিঠা এবং ওম দিয়ে ডিজাইন করা। আর ফেব্রিক্সের কথা যদি বলি, হাফ সিল্ক, মসলিন, কটন ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে। কালারের ক্ষেত্রে লাল, সাদা, হলুদ, ইয়েলো, পিঙ্ক,
ম্যাজেন্টা কালার এগুলো ব্যবহার করা হয়েছে। সাধারণত পূজায় একটু তারা লাল বা লাল সাদা পরে, ওই ধরনের প্রোডাক্ট রেডি করা হয়েছে। শাড়ি টাড়ি একটু লাল কম্বিনেশন বা লাল সাদা কম্বিনেশন এরকম থিম দিয়ে তৈরি করা হয়েছে। শুধু ডিজাইন বৈচিত্র্য নয়, দুর্গা উৎসবকে ঘিরে বিভিন্ন ব্র্যান্ডের দোকানগুলো সেজেছে শারদীয় ভঙ্গিতে। আর তাই তো এবার বিক্রিও বেশ। ব্যবসায়ীরা বলছেন গেল বছরের তুলনায় অন্তত 15 থেকে 20% বেড়েছে বিক্রি। পূজার প্রোডাক্ট ভালো সেল হচ্ছে, যেমন শাড়ি, বাচ্চাদের প্রোডাক্ট, থ্রি পিস, পাঞ্জাবি, শার্ট। গত বছর যদি আমরা 50% বিক্রি করি, এবার হয়তো আমরা 60+ বিক্রি করেছি। ওভারঅল বিক্রিটা ভালো হয়েছে। পূজা উপলক্ষে 10 থেকে 15% ছাড়ের ঘোষণা ছিল কোনো কোনো দোকানে। সেই সাথে ব্যাংকগুলোর ডেবিট অথবা ক্রেডিট কার্ডের কেনাকাটাও ছিল ভিন্ন ভিন্ন ছাড়। এবারের পূজার ব্যবসা নিয়ে সন্তুষ্ট বিক্রেতারা জানান, ঈদ, পূজা আর বৈশাখী উৎসবকে কেন্দ্র করেই আলাদা আয়োজন থাকে বুটিক শপগুলোতে। এই ব্যবসা মন্দা হলে টিকে থাকাও মুশকিল হয়ে যায় বুটিক শপগুলোর। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। লালমনিরহাট ও মুন্সিগঞ্জে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার মহানবমী। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জামাল বাদশাহ ও সুমিত সরকার সুমন। প্রথমে যাচ্ছে লালমনিরহাটে। জামাল, মহানবমী ঘিরে কি কি আয়োজন দেখছেন, বিস্তারিত জানাবেন। আজ শারদীয় দুর্গা উৎসবের মহানবমী চলছে এবং এই মহানবমীর আনুষ্ঠানিকতা কিন্তু এর মধ্যে শুরু হয়েছে এবং নবমীর যে পূজা সেটি কিন্তু আসলে হিন্দু ধর্মাবলম্বী যে মানুষজন রয়েছে তারা কিন্তু পালন করছে। এবং গতকালকে অষ্টমী এবং নবমীর যে মাঝামাঝি সময় ছিল সন্ধি, সেই সন্ধি সময় থেকে শুরু করে সন্ধি পূজা, আসলে সন্ধি পূজার মধ্য দিয়ে নবমীর যাত্রা শুরু হয়েছে। 108টি বেলপাতা, 108টি মঙ্গল প্রদীপ জ্বালিয়েছে, 108টি তারা পদ্ম ফুল দিয়েছে এবং সব মিলিয়ে নবমীর যাত্রা কিন্তু সন্ধি পূজার মাধ্যমে শুরু হয়েছে। এবং আজকে সকাল থেকেই নানা ধরনের পূজা অর্চনায় কিন্তু ব্যস্ত সময় পার করছেন তাদের দেবী মা দুর্গাকে। তারা কিন্তু তাদের মনের বাসনা পূরণের জন্য আকুতি জানাচ্ছেন। এবং আমরা আরেকটি বিষয় দেখেছি, সকাল থেকে বৃষ্টি হলেও কিন্তু এই বৃষ্টিকে উপেক্ষা করে এই যে হিন্দু ধর্মাবলম্বী মানুষজন রয়েছে তারা তাদের দেবী মায়ের দর্শনে এসেছেন, পূজা মণ্ডপে ভিড় করছেন। কারণ বিদায়ের ঘন্টা কিন্তু এরই মধ্যে বেজেছে এবং আগামীকালকে দশমীর মধ্য দিয়েই কিন্তু এই শারদীয় দুর্গা উৎসবের সমাপ্তি হবে এবং বিসর্জন দেয়া হবে মা দুর্গাকে এবং মা দুর্গা ফিরে যাবেন আসলে কৈলাসে। আমরা রয়েছি লালমনিরহাটের একটি মন্দিরে এবং এই মন্দিরের একজন ভক্তের সাথে কথা বলতে চাই। আপনি আছেন এই মন্দিরের দায়িত্বে। আমরা শুনেছি যে আজ এই নবমীতে কি কি ধরনের আয়োজন চলছে এবং আপনারা কি প্রত্যাশা করলেন এবারের পুজোতে মায়ের কাছে? আমরা লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রাধা গোবিন্দ মন্দিরের ভক্তজন, দেশবাসী সবাইকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা এবং দুর্গোৎসবের অভিনন্দন। আমাদের আজকের প্রোগ্রাম ভোরবেলায় সন্ধ্যা আরতি বন্দনা এবং এখন শুরু হচ্ছে পূজা, এরপরে হবে পুষ্পাঞ্জলি, ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ এবং আগামীকাল সকালবেলা একইভাবে প্রথমে আর সকালবেলা আরতি, তারপরেই হবে পূজা এবং বিসর্জন, তারপরে দুপুরবেলা মায়েদের সিন্দুর খেলা এবং আমাদের দুটোর পর প্রতিমা বিসর্জনের জন্য আমরা নিয়ে যাব নদীর ঘাটে। ধন্যবাদ। মায়ের কাছে কি চাইলেন এবারের পুজোতে? মায়ের কাছে চাচ্ছি যে জগৎ সংসারে মা যেভাবে অসুর দমন করেছিলেন, নিপীড়ন নির্যাতক যারা তাদেরকে ধ্বংস করে তিনি সত্যকে প্রতিষ্ঠা করেছিলেন, নিপীড়িত নির্যাতিত মানুষকে রক্ষা করেছিলেন, ঠিক তেমনি করে এখনো যারা সমাজে এইরকম বিশৃঙ্খলা সৃষ্টি করছে, মানুষকে নিপীড়ন নির্যাতন করছে, তাদেরকে তিনি যেন দমন করে, সাধু ব্যক্তিদের, সৎ ব্যক্তিদের জন্য তিনি পরিত্রাণ করেন। ধন্যবাদ আপনাকে। আসলে নবমীর এই আনুষ্ঠানিকতা কিন্তু সকাল থেকে শুরু হয়েছে এবং অষ্টমী এবং নবমীর যে মাঝামাঝি সময় সন্ধি পূজা, সেই সন্ধি পূজার মাধ্যমে কিন্তু নবমীর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং নবমীর বৃষ্টিকে উপেক্ষা করে মানুষজন আসছে, তাদের পূজা অর্চনা করছেন। আমরা পূজার আরো খবর জানাতে এবারে যেতে চাই মুন্সিগঞ্জ, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী সুমিত।
জামাল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন সারা দেশের মতো কিন্তু মুন্সিগঞ্জে কিন্তু শারদীয় দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে আজ মহানবমী। এই কিছুক্ষণের আগেই কিন্তু সন্ধি পূজার মাধ্যমে কিন্তু এই পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এখানে কিন্তু গতকাল রাতে কিন্তু এবং মধ্যরাত পর্যন্ত কিন্তু দর্শনার্থীদের ভিড় কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং রাত 2টা নাগাদ যখন বৃষ্টি শুরু হয় তখন থেকে কিন্তু আসলে দর্শনার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু একটু সমস্যায় পড়েছেন এবং সকালেও কিন্তু মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখানে দর্শনার্থী এবং পূজারীর সংখ্যা কিন্তু কিছুটা কম, কিন্তু আস্তে আস্তে কিন্তু তারা এখানে আসতে শুরু করেছে। আসলে এখানে কিন্তু আজ যে মহানবমী, আজকে শক্তির রূপ নিয়ে কিন্তু যে মহিষাসুর রয়েছে তাকে কিন্তু এই যুদ্ধে কিন্তু দেবী দুর্গা পরাজিত করে, তার মাধ্যমে কিন্তু এই দুর্গা পূজার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আসলে এই আজ নবমী থেকেই শুরু হয়। এখানকার আমি এক ভক্তের সাথে একটু জানার চেষ্টা করবো। আপনি একটু জানাবেন যে নবমীর আসলে আপনাদের কি আনুষ্ঠানিকতা রয়েছে? আচ্ছা, নমস্কার সবাইকে, শারদ শুভেচ্ছা। আজকে হচ্ছে দুর্গাপূজার 5 দিন ব্যাপী অনুষ্ঠানের 4র্থ দিন অর্থাৎ মহানবমী। আজকের দিন হচ্ছে দেবী দুর্গার যে হোমযজ্ঞ ওটি অনুষ্ঠিত হবে। হোমযজ্ঞ শেষে যে আমাদের দৈনন্দিন যে 5 দিন ব্যাপী যে পুষ্পাঞ্জলি, এই পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হবে। এছাড়াও আজকে আমাদের পূজা কমিটির উদ্যোগে আমাদের একটি সামাজিক কার্যক্রম আয়োজন করা হয়েছে, যেটি হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্থাৎ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস নির্ণয়, ওজন নির্ণয়, তার ব্লাড প্রেশার নির্ণয়। এছাড়াও আপনার থাকছে আমাদের যে শ্রদ্ধেয় বড় ভাই ডাক্তার ভজন চন্দ্র দাস, উনি হচ্ছে একজন লাইফস্টকের একজন প্রফেসর, তো উনি হচ্ছে আজকে লাইফস্টক বিষয়ক যে বিভিন্ন পরামর্শ এটিও দিবেন। এছাড়াও আমাদের বৌদি কৃষিবিদ দানি সরকার উনি আছেন, তো উনি হচ্ছে মৎস্য একজন কৃষিবিদ, তো উনি মৎস্য বিষয়ক বিভিন্ন পরামর্শ দিবেন। ধন্যবাদ। জি, আপনাকে আসলে আমি একটু এখানকার যিনি আয়োজক রয়েছেন রক্ত গ্রুপ নির্ণয়ের, তার সাথে একটু জানার চেষ্টা করবো। আপনি একটু জানাবেন যে এই উদ্যোগটা আপনারা কেন নিয়েছেন এবং এখানে কি আপনারা করছেন? ধন্যবাদ। দেশ টিভি এখানে আমাদের এই অনুষ্ঠানটি সম্প্রচার করার জন্য দেশ টিভিকে ধন্যবাদ, আর সকলকে মহানবমীর শুভেচ্ছা। তো আমরা আসলে এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমরা খুবই নিজেদেরকে ধন্য মনে করতেছি, যে এই ধরনের অনুষ্ঠান একটা ব্যতিক্রমী অনুষ্ঠানই বলবো, এবং অবশ্যই এটা সমাজসেবামূলক অনুষ্ঠান। আমরা চাচ্ছি যে এই পূজাতে মানুষ যেমন আনন্দ করে, মানুষের স্বাস্থ্যগত কিছু সুবিধা বা দিকটা সচেতন থাকুক, এই ব্যাপারটাকে আমরা লক্ষ্য নিয়েই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করছি আর কি। তো আমরা আশা করি যে আমাদের এই উদ্যোগটা দেখে অন্যেরা অনুপ্রাণিত হয়ে এবং সবাই যদি এই ধরনের একটা অনুষ্ঠানের আয়োজন করে তাহলে মানুষ ক্রমান্বয়ে উপকৃত হবে। ধন্যবাদ আপনাকে। ওকে, থ্যাংক ইউ। আপনি আসলে যেমনটি শুনছিলেন, এখানে কিন্তু স্বেচ্ছাসেবী যে সংগঠন রয়েছে তারা কিন্তু রক্তের গ্রুপ নির্ণয় এবং বিভিন্ন মেডিকেল টিম কিন্তু তারা গঠন করেছে। আমি একটি বিষয় জানিয়ে রাখি যে জেলা পুলিশের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে এই মুন্সিগঞ্জে 354টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে কিন্তু সার্বিক নিরাপত্তা দিতে কিন্তু তারা প্রস্তুত রয়েছে এবং কাল দশমীর মধ্য দিয়ে কিন্তু শারদীয় যে দুর্গাপূজা সেটি সমাপ্ত হবে বলে আমরা আসলে এখানে এসে জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের দুর্গাপূজার সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। লালমনিরহাট মুন্সিগঞ্জে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার মহানবমী। সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীদের কাছে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা বলেছেন, বাংলাদেশ ও ভারত সম্পর্কের আসল শক্তি জনগণ, তাদের যৌথ ঐতিহ্য এবং পারস্পরিক শ্রদ্ধার মধ্যে নিহিত। মঙ্গলবার রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় উৎসবে ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা ও তার স্ত্রী যোগ দেন। এই সময় স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাষ্টমী পূজায় যোগ দিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা। প্রণয় বর্মা বলেন, ভারত ও বাংলাদেশ একটি অনন্য এবং বিশেষ সম্পর্ক ভাগ করে নেয়, যেটি ইতিহাস ও ভূগোলের মাধ্যমে
তারা সংযুক্ত। 1971 সালের মুক্তিযুদ্ধের যৌথ ত্যাগের মাধ্যমে তারা আবেগগতভাবে সংযুক্ত। তিনি বলেন, দুর্গাপূজা এমনই একটি যৌথ ঐতিহ্য। এই উৎসবগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সাংস্কৃতিক বন্ধন আমাদের জাতীয় সীমানার চেয়েও প্রাচীন এবং গভীর। স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি সহ 3 পার্বত্য জেলায় চলা অনির্দিষ্টকালে সড়ক অবরোধ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার রাত 11টা থেকে রোববার পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করেছে যুগ্ম ছাত্র জনতা। রাত 8:40 যুগ্ম ছাত্র জনতা নামক ফেসবুক পেজ থেকে এই ঘোষণা দেওয়া হয়। মূলত শারদীয় দুর্গোৎসব এবং 8 দফা দাবি বাস্তবায়নে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ কর্মসূচি স্থগিতের কথা জানানো হয়। যুগ্ম ছাত্র জনতার প্রতিনিধি কৃপায়ন ত্রিপুরা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখনও খাগড়াছড়ি ও গুইমারায় 144 ধারা বহাল রয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক। যেখানেই সড়ক সংস্কারের কাজ সেখানেই অনিয়ম, যেন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে কুষ্টিয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। গ্রামীণ সড়ক সংস্কারের নামে চলছে লুটপাটের মহোৎসব। কোথাও সড়কের মধ্যে গাছ রেখে করা হচ্ছে সংস্কার কাজ, আবার কোথাও সংস্কারে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের উপকরণ। এ যেন দেখার কেউ নেই। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। এটি কুষ্টিয়া সদর উপজেলার বল্লভপুর ভাদালিয়া সড়ক। চলতি বছরের এপ্রিল মাসে 3,46 লাখ টাকা ব্যয়ে 3200 মিটার এ সড়কটির সংস্কার কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, যার বাস্তবায়নের দায়িত্ব পায় লরিন এন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে এ সড়কটি সংস্কারে উঠেছে ব্যাপক অনিয়মের অভিযোগ। সড়কের মধ্যে সারি সারি গাছ রেখেই নিম্নমানের ইট খোয়া দিয়ে দায়সারাভাবে করা হয়েছে সড়কের কাজ। পুরো কাজ শেষ না করেই উধাও ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে পথচারীরা। কোন রকম কার্পেটিং করে চলে গেছে রোডের ইট বালু ফেলাই, তাছাড়া তো আর কিছু করে নাই। রাস্তায় অনেক জায়গায় ভাঙাচুরা হয়ে গেছে, অনেক ওই পুকুরে বাউরি ভাঙি চুরি নষ্ট হয়ে গেছে, এইসব দেখাশোনারও লোক নাই। পারিমারি তারা চলে গেছে, আর কোনো কাজ কাম দেখাশোনা তারা করে না। এখন রাস্তা ভেঙে যাচ্ছে, গাছে গাড়ি ঘোড়া বাঁধছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। ওই অফিসে বসে বসে সবকিছু করে, এর রাস্তায় এসে দেয় নাকি, মানে কন্ট্রাক্টর কথা তো দেওয়ার কথা দেয় না। মশাল থেকে পোড়াদহ সড়কের সংস্কার কাজেরও একই অবস্থা। 5,20 লক্ষ টাকা ব্যয়ে এ সড়কটির সংস্কার কাজ এবছরের মার্চে শুরু হলেও অর্ধেক কাজ করেই লাপাত্তা ঠিকাদার। এ কাজেও রয়েছে ব্যাপক অনিয়মের অভিযোগ। শুধু এই সড়কগুলোই নয়, জেলায় এলজিইডির চলমান অধিকাংশ সড়ক সংস্কারেরই একই অবস্থা। আবার অনেক গ্রামীণ সড়কই চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়লেও নজরে আসে না এলজিইডি কর্তৃপক্ষের। 2 নম্বর ইট দিয়ে রাস্তা করার পরে ওরা রোলার করে ফেলাতে চলে গিয়েছে, আর আসেনি আজ 4 মাস। সমস্যা পানি বেঁধে থাকছে, এখানে দোপ সারিনি, জায়গায় যাই এটা আছে, জায়গায় যায় গুলি বাড়া গিয়েছে, এরকম আবার ওইদিকে ভাঙিও কি জায়গায় জায়গায়। রাত বিরাত লোক তো চলতেই পারে না, মানে খুব কষ্টকারের। পুকুরের ভিতরে গলি যায়, কেউ আসে না, কেউ খোঁজ খবর নেই। তবে এ বিষয়ে কুষ্টিয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী বলছেন, সংস্কারে অনিয়মের বিষয়গুলো খতিয়ে দেখবেন তিনি। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নেবেন ব্যবস্থা। আমরা একটা খতিয়ে দেখব যে আসলে অনিয়মের ব্যাপারে কারা কারা দায়ী। আমাদের প্রধান প্রকৌশলী স্যার আছে, তার দৃষ্টিগোচর করে এদের ব্যাপারে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয়, মানে নেওয়ার জন্য আমরা সুপারিশ করব। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের নামে অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জেলাবাসী। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার মহানবমী। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, মহানবমী ঘিরে কি কি আয়োজন দেখছেন, জানাবেন বিস্তারিত। কৃষিকা অষ্টমী পেরিয়ে আজ কিন্তু মহানবমী, দেবীর বিদায় ঘণ্টা কিন্তু আসলে শুরু হয়ে গিয়েছে এবং আজকে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে কল্পরম্ভ বিহিত পূজা যেটি হচ্ছে এখন পর্যন্ত, এটি কিন্তু 11টা পর্যন্ত হবে এবং আজকে যেহেতু চতুর্থী অর্থাৎ নবমী, আজকে থেকে কিন্তু আসলে দেবীর বিদায় ঘণ্টা কিন্তু শুরু হয়ে গেছে এবং আজকে কিন্তু যদিও আজকে আবহাওয়ার অবস্থা খুব বেশি একটা ভালো নয় এবং আমরা
দেখতে পেয়েছি যে আসলে রাস্তাঘাটও দেখেছি যে পানি জমে আছে। তো এইগুলোর কারণে কিন্তু যদিও আজ কিছুটা হলেও আসলে আমরা দেখেছি যে রাস্তাঘাটে কিছু পানি থাকার কারণে ভক্তদের সংখ্যা কিছুটা কম। তবে আমরা জানি যে আসলে যত কিছুই হোক ভক্তরা কিন্তু আজকে আসবেনই, তারা কিন্তু অবশ্যই তাদের মায়ের কাছে অবশ্যই ছুটে আসবেন এবং তারা কিন্তু আসবেন। এবং ইতিমধ্যে কিন্তু অনেক মানুষ এখানে আছেন, সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা কিন্তু অনেকেই ইতিমধ্যে চলে এসেছে। তবে এর থেকে আরও বেশি মানুষ হয়তো বেলা গড়ানোর সাথে সাথে হয়তো আরও মানুষজন আসবে এমনটাই আসলে প্রত্যাশা। এবং যেটি না বলি নয়, দশমীতে কিন্তু কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। আর আজকে যেহেতু নবমী, আজকের দিন থেকে কিন্তু আসলে সেই যদি বলি যে নবমীর সন্ধ্যায় কিন্তু দেবী দুর্গার মহা আরতি করা হবে। এবং মহানবমী যেহেতু আজকের দিনে কিন্তু বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে এবং আজকে কিন্তু 108টি নীল পদ্মে পূজা হবে দেবী দুর্গার। পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন এবং পাশাপাশি থাকবে প্রসাদ বিতরণ। নবমী তিথির শুরুই কিন্তু আসলে সন্ধি পূজা দিয়ে হয়, যেটি সন্ধ্যায় হবে। এবং যদি বলি যে আসলে নবমী শুরুর কথা যদি বলি, সেটি কিন্তু আসলে গতকাল অষ্টমী যখন শেষ হয়েছে, অষ্টমী তিথির শেষ 24 মিনিট ও নবমীর সূচনার কিন্তু 24 মিনিট থেকে আসলে সেটি শুরু হয়েছে। এবং এখানে যদি বলি যে তারা কিন্তু এখানে আছেন, প্রার্থনার মধ্যে জাতির আসলে দেশ ও জাতির তারা প্রার্থনায় অবশ্যই দেশ ও জাতিকেও আসলে রেখেছেন। যেটি না বললেই নয় যে আজকের এই দিনটি যেহেতু নবমী, আজকের দিনটা অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আজকের দিনে কিন্তু 108টি মাটির প্রদীপ জ্বালিয়ে ও 108টি ফুল নিবেদন করা হবে দেবীর চরণে। এবং আরও একটি ব্যাপার যেটি আসলে না বলি নয়, সেটি হচ্ছে যে আজকে কিন্তু পূজার মঞ্চেও কিছুটা বিশেষত্ব থাকবে। এবং আজকে মহানবরাত্রিতে কিন্তু দেবী দুর্গার আরাধনার অনেক বেশি গুরুত্ব রয়েছে। এবং সারা বছর ধরে যে উৎসবের জন্য তারা আসলে সনাতন ধর্মাবলম্বীরা যে অপেক্ষা করে, সেই অপেক্ষার কিন্তু আজকে সেই তার বিদায় ঘণ্টা বাজিয়ে দেওয়া হবে এবং এই নবমী নিশিতে। এবং যেটা না বললেই নয় যে আসলে এই যে আজকে পাচ্ছি যে পূজা কিন্তু এখনো চলছে, কল্পনামী বিহিত পূজা। এবং এখানে কিন্তু রয়েছে তারা সবকিছুর ঊর্ধ্বে যে আসলে তারা অবশ্যই চান যেন পুরো আজকের এই দিনে কিন্তু আসলে যেহেতু আজকে নবমী এবং কালকে কিন্তু দশমী, সেহেতু আজকের দিনেও আসলে ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু সবাই আসছেন। এবং আমরা একটু চেষ্টা করবো এক দুজনের সাথে কথা বলার। আপু, একটু জানতে চাই আপনার কাছে যে আজকে তো নবমী, তো আজকের দিনে সবার জন্য শুভকামনা থাকলো, সবাইকে পূজার শুভেচ্ছা, আর সবাই যেন আনন্দ একসাথে উপভোগ করতে পারে। এরকম আসলে বছর ঘুরে দেবী আসেন, আমরা সবাই একটা আগ্রহ নিয়ে অপেক্ষা করি। এখন সেই সময় মনটা খারাপ হয়, তবে আবার শুভকামনা থাকবে দেবী আবার আসুক, প্রতি বছর ঘুরে ঘুরে আসুক এবং আমরা যেন সবাই ভালো থাকি। ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছিলেন যে কিছুটা হলেও আসলে মন খারাপ তাদের, এবং যদিও মন খারাপ থাকলেও আসলে প্রতি বছরই দেবী আসবেন সেই আশা এবং সেই প্রার্থনার সাথে কিন্তু আসলে তাদের মন খারাপটাও আসলে কিছুটা হলেও আবার ভালোতে পরিণত হয়ে যায়, যে আবারও বছর ঘুরে কিন্তু আবারও দেবী তার মায়ের বাড়ি এই মর্তে কিন্তু তিনি আবারও আসবেন। তো এই যে এই ব্যাপারটি কিন্তু অসম্ভব সুন্দর একটি ব্যাপার। এবং এই ব্যাপারটি কিন্তু আসলে দেবী আবারও আসবেন, সেই ব্যাপারটি কিন্তু আসলে এর অভাবনীয় সুন্দরতা আসলে প্রকাশ করে। যেটি না বলে নয়, এবার কিন্তু দেবী ছিলেন গজাচড়ে এবং তিনি কিন্তু যাবেন দোলায় চড়ে। আজকে মহানবমী এবং আগামীকাল কিন্তু দশমী। তো এই ছিল আমার কাছে ঢাকেশ্বরী মন্দির থেকে সর্বশেষ। তন্দ্রা, অনেক ধন্যবাদ আপনাকে। মহানবমীর আয়োজন নিয়ে জানছিলাম রাজধানী ঢাকেশ্বরী মন্দির থেকে সহকর্মীর কাছে।